সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নির্ণয় বুকে হাত গুজে ব্লু রঙের মার্সিডিজে হেলান দিয়ে নিজের মনের অযাচিত ভাবনায় ডুবে আছে। দ্য গ্রেস অফ হেভেন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে এখন। আদনান, তিনা, নুসরত, জিয়াং সেই কখন নির্ণয়ের অনুমতি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে গেছে। শুধু নির্ণয় চিনির জন্য ঠান্ডার উষ্ণতার মধ্যে দাঁড়িয়ে থেকে অপেক্ষার প্রহর গুনছে। তবু চোখে মুখে বিন্দু পরিমাণ বিরক্তির ছিটে ফোটা নেই। আজ আর বলিষ্ঠ শরীরের নিষ্ঠুরতম মানবের মাঝে চিনিকে দূরে ঠেলে দেওয়ার বিন্দু পরিমাণও আক্রোশ নেই। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন মনুষ্যত্ব সব কিছুই চিনির মায়াবী চেহারার কাছে হার মেনে গেছে। চিনি শীতের উষ্ণতার মাঝে কাঁপুনি দিতে দিতে দ্য গ্রেস অফ হেভেনের এলিভেটর থেকে পা রাখতেই নির্ণয়কে দেখে সমস্ত শীতল উত্তাপ অগ্নিসংযোগ উত্তাপে স্বচ্ছ ধোঁয়া ওড়ানোয় পরিণত হয়েছে। নিজেকে এহেন নাজেহাল অবস্থায় অসহ্য ফতুরে মনোবলে আবিষ্কার করি দীর্ঘশ্বাস ছাড়ে চিনি। চোখের দৃশ্যপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে। খানিকক্ষণ চোখ বন্ধ করে ঘণ্টাখানেক আগের ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতেই আকস্মাৎ আঁতকে উঠে চোখ খুলে ফেলে চিনি। শুষ্ক ঢোকেলে কাপা জর্জরিত কণ্ঠে বিড়বিড়ায়, আদৌ যা হচ্ছে সেটা সত্যি নাকি আমার মনুষ্যত্বার ভেতর ঘটে যাওয়া দুঃসাহসী কোনো ভ্রম যা আমায় বড্ড পীড়া দিচ্ছে? ওয়াই সো লেট? পরিচিত কণ্ঠস্বর শুনে হকচকিয়ে সামনে চাইল চিনি। দেখল তীক্ষ্ণ সেই রহস্যময়ী চোখ দুটি চিনিকে দেখতে ব্যস্ত। নির্ণয়ের কণ্ঠের ধ্বনিটা চিনির কর্ণপাত হতেই শিউরে ওঠে। সঙ্গে সঙ্গে ভূমিকম্পন ন্যায় কম্পন হতেই চিনি নির্ণয় থেকে দৃষ্টি সরিয়ে মনে মনে ভাবল, ঠিক বুঝে গেছে আমি এসে গেছি। একদণ্ড ফোর্স নেই ওনাকে ভালো করে দেখার। একটা মানুষ এতটা অদ্ভুত হয় কি করে? চিনিকে কিছু ভাবতে দেখে নির্ণয় নিষ্পলক তাকিয়ে ফের বলল, বি রেডি। হ্যাঁ। চল। কথা সম্পূর্ণ করে যখনই নির্ণয় মার্সিডিজের ডোর ওপেন করে পেছনে তাকালো, দেখল চিনি পূর্বের ন্যায় এখনও আগের স্থানে দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে হাজারো সংকোচ বাসা বেঁধে আছে। মুহূর্তেই এক মহাবিশ্বের আক্রোশ জমানো লজ্জা ঘিরে ধরল চিনির মাঝে। নির্ণয় বিরক্ত চাহনি নিক্ষেপ করে বলল, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমার যেতে ইচ্ছে করছে না। তোর থেকে অভিনয় কে জানতে চেয়েছে? কথাটা বলে নির্ণয় দ্রুত গতিতে চিনির সামনে এসে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, আমি তোর লাইফে কোনো বলিউডের হিরো নই। সবটা তোর মন মর্জি মতো হবে। আমি তোর লাইফে ভিলেন হয়ে এন্ট্রি নিয়েছি, ভিলেন হয়েই থাকবো। সবটা আমার মন মর্জি মতো হওয়া চাই। দিস ইজ লাস্ট অপশন অফ ইউর লাইফ। নির্ণয় তীরের মতো ধারালো কথাগুলো কর্ণপাত হতেই তৎক্ষণাৎ হকচকিয়ে নির্ণয়ের চোখে চোখ রাখে চিনি। তবে কোনো শব্দ উচ্চারণ করবে সেইটুকু সাহস হঠাৎ করে কোথায় যেন গুম হয়ে গেছে। অতঃপর চিনি স্নিগ্ধ মুখশ্রীর বানিয়ে এক ঝলক পরক করে মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে চিনির হাত নির্ণয়ের হাতে মুঠিবদ্ধ হয়ে পায়ের সঙ্গে পা মিলিয়ে চিনি সমেত গাড়িতে দিকে এগিয়ে যায় নির্ণয়। মার্সিডিজের ডোর ওপেন করে চিনিকে নির্ণয়ের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। অতঃপর গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে চিনির সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বিড়বিড়িয়ে বলল, কিছু করার আগে যে মেয়ে চোখে চোখ রাখার ক্ষমতা রাখে না, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যদি কিছু করে ফেলি তাহলে কি করবে? নির্ণয়ের কথা শুনেও না শোনার মতো করে চিনি ফের মনে মনে ভাবল, কী করার কথা বলছেন উনি? আউট অফ কন্ট্রোল মানে মেরে ফেলার বুদ্ধি করছে না তো? এইসব চিন্তাধারা ভাবতেই চিনির এত সময় আটকে থাকা লজ্জাময় মুখশ্রী ভয় ডুবে গেছে। চিনি মনে খানিকটা আতঙ্ক নিয়ে বার কয়েক আর চোখে নির্ণয়কে পরখ করছে। তবে নির্ণয় পূর্বের চেয়ে ফর্সা মুখশ্রী এখন বেশ ধারালো অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ চোয়াল নিয়ে ড্রাইভিং করছে। হঠাৎ এভাবে চোখের সামনে নির্ণয়ের রূপ পরিবর্তন দেখে চিনির মাত্রাতিরিক্ত আতঙ্কে ভীতু কণ্ঠে বলল, মিঠি আপু কবে আসবে? মামামের সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব। চিনির কথাই নির্ণয়ের মাঝে বিন্দু পরিমাণের কৌতূহল কিংবা কিছু বলার মতো আক্রোশ দেখা যায়নি। পাথরের ন্যায় শক্ত হয়ে আছে নির্ণয়ের চোয়াল। চিনি ফের বলতেই যাবে নির্ণয়ের উদ্দেশ্যে কিছু,
একটাবার মাম্মামের সাথে কথা বল। আমার থেকে দূরে যাওয়ার হাজার বাহানা তোর। আমার থেকে দূরে গিয়ে দেখ, কাছে আসার তীব্র যন্ত্রণায় ছটফট করবে। সেদিন আমি নয়, তুই আমার অন্ধকার শহরে হন্য হয়ে পাগলের মতো খুঁজবে। নির্ণয়ের কথার মাঝে অদ্ভুত কিছু মেশানো ছিল, শুধু প্রকাশ করতেই বাকি। নির্ণয় নিষ্ঠুরতম সে সত্তা বের হতে নারাজ। কোনো এক দাবানলের অগ্নিসংযোগ মাঝে আষ্টে পৃষ্ঠে বন্দী। চিনি মনে মনে কথাটা আওড়ে বলল, হঠাৎ কি হয়ে গেল নির্ণয় ভাইয়ার? কখনো তো এভাবে কথা বলতে দেখেনি। এমন অদ্ভুত দুমুখ মানুষের জন্যই কে না ছটফট করবে। তার বইয়েই গেছে কারোর জন্য ছটফট করতে। মিঠে আসলেই অহনাকুঞ্জের কাছে চলে যাবে সে। তৎক্ষণাৎ নির্ণয়ের মার্সিডিজ দ্বিগুণ গতিতে দ্রুত চলতে শুরু করলো। পুরো পথ ছুড়ে নিস্তব্ধতায় পেরিয়ে গেল সারাটা পথ। গাড়ি গন্তব্যে পৌঁছাতেই নির্ণয় গাড়ি থেকে নেমে চিনির সাইডে ডোর ওপেন করে দিল। চিনি গাড়ি থেকে নেমেই সর্বপ্রথম নির্ণয়ের দাবানলের মতো অন্ধকারে ঘিরে আছে সেই চেহারায় চোখ বুলালো। চিনিকে ধাবলেশীন হয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে নির্ণয় চারপাশে একবার চোখ বুলাতে বুলাতেই বলল, গতকালের বিভীষিকা ভেবে আজকের দিন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কথাটা বলেই চিনিকে পাশ কাটিয়ে চলে গেল। নির্ণয় চলে যেতেই নুসরাত দৌড়ে এসে চিনির হাত ধরল। জানিস চিনি, জায়গাটা অসম্ভব সুন্দর। আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে আইস স্কেটিং দেখেছি, এই প্রথম চোখের সামনে চারপাশে বরফে ঘেরা রাজ্য দেখতে পাচ্ছি। চল আমরা জয়েন হই সকলের সঙ্গে। নুসরাতের উল্লাসিত বাক্যতে ভ্রমকাতে চিনির। এবার যেন সময় হলো চারপাশে চোখ বুলিয়ে দেখার। আসলে এই চারপাশে হচ্ছেটা কি? বরফ স্কেটিং করা যায়, বিশেষভাবে প্রস্তুতকৃত বরফের পৃষ্ঠতলের ওপর এক উদ্যান। দেখে সত্যি মনে হচ্ছে বিশেষজ্ঞভাবে তৈরি করা এক সাদা বরফের রাজ্য। সবটাই যেন ফিনল্যান্ডের প্রকৃতির এক অসাধারণ কার্যকলাপ, যে কেউ চোখ ধাঁধালো করতে উদ্যোগে মোহিত করবে। দেখেই বোঝা যাচ্ছে এদেশের নাগরিকের সঙ্গে ভিনদেশের নাগরিকের অভাব নেই। কেউ ভ্রমণ কিংবা কেউ দৈনন্দিন জীবনের ক্রীড়া প্রচলন করছে। খুব বেশি লক্ষ্য করা যায় ট্যুর স্কেটিং, যারা দূর দূরান্ত থেকে চলে এসেছে ট্যুর স্কেটিংয়ের জন্য। তাছাড়া দেখা যাচ্ছে দলবদ্ধভাবে আইস স্কেটিং, ব্যান্ডিং, আইস হকি। পরিবেশটা বেশ জমজমাট হয়ে উঠেছে মনোমুগ্ধকর পরিবেশে। এমন পরিবেশে চিনির বেখ্যালিপনা ক্রমশই জেগে উঠেছে। চিনি মৃদু হেসে তাতে সায় জানালো। ভেতরে যেতে যেতে বলল, সত্যি অসম্ভব সুন্দর। আমিও এই প্রথম দেখছি চোখ বাঁধানো সুন্দর। সকলের মতো চিনি আর নুসরাত আইস স্কেটিং না করলেও অন্যদিকে কিছু বাচ্চাদের মতো তারাও বরফ নিয়ে খেলায় মেতে উঠেছে। চিনি আর নুসরাত একজন আরেকজনের দিকে বরফ কুচি ছুঁড়ে মারছে। একজন আরেকজনের পেছনে ধরা ছোঁয়া খেলায় মেতে উঠেছে। চিনির আর নুসরাতের বাচ্চামো দেখেই টিনা বেশিক্ষণ বেসমেন্টের সিঁড়িতে আদনান আর জিয়াংয়ের সঙ্গে বসে থাকতে পারল না। চটচলতি চিনি আর নুসরাত সঙ্গে বাচ্চাদের মতো বেখেয়ালি আচরণে মেতে উঠেছে। টিনাকেও চিনি আর নুসরাতের সঙ্গে দৌড়াতে দেখে আদনান বলল, মেয়ে মানে মাথার একটা সমস্যা থাকবেই, নয়তো এই বয়সে এগুলোতেও কেউ মেতে উঠবে। আজ নিশ্চিন্ত তিনটায় মিলে জ্বর ঠান্ডা বাঁধাবে। বুড়ো যে কেন এইসবে এদের পারমিশন দিল কে জানে। কেন আবার? অবশ্যই চিনচিনের জন্য, চিনচিনকে হ্যাপি দেখার জন্য। বিলিভ না হলে অ্যান্সির দিকে তাকিয়ে দেখ। সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, আর এদিকে অ্যান্সি চিনচিনকে দেখতে ব্যস্ত। হি অলওয়েজ প্রোটেক্ট হার। নির্ণয় পিপাসাকাতর তৃষ্ণার্থ চোখ নিয়ে চিনিকে দেখতে ব্যস্ত। বাইরের বরফকুচি কিংবা তুলোর মতো উদাভরতার মতোই স্নিগ্ধ লাগছে তার তামাটেকরণের ধপধপে রাঙা মুখমণ্ডল। চিনি খিলখিল করা হাসি যেন নির্ণয় ঠোঁটে রাখা অদ্ভুত আলোরশ্মি প্রতিফলন তুলে ধরছে। চিনির বাচ্চামো চঞ্চলতায় কিঞ্চিত পরিমাণ বিরক্ত বোধ নির্ণয়ের মধ্যে নেই। আশেপাশে কি হচ্ছে এসব দেখার বিন্দু পরিমাণ বিন্যাস নেই। পলকহীনভাবে চিনির খিলখিল করা হাসি দেখতে বলল, মাই ফেভারিট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইজ নেক্সট টু ইউ, অ্যান্ড বিলিভ মি, তোর ঠোঁটের হাসি আমায় হাসায়। চিনি টিনার পেছনে দৌড়াতে দৌড়াতে নির্ণয়ের দিকে নজর গেল। হঠাৎ নির্ণয়ের ঠোঁট জোড়ান নড়তে দেখেই পা জবুল থমকে গেল। নির্ণয়ের মতো চিনিও ঠোঁট নাড়িয়ে বলল, উনি কি আমায় কিছু বললো? আমায়
আমার কেন মনে হলো আমায় কিছু বলেছে সে? তবে এত দূর থেকে কিছু বললেও তো বোঝার উপায় নেই, তাছাড়া আমাকেই বা কি বলবে? পর মুহূর্তে ভাবল, তাকে যদি কিছু নাই বলবে তাহলে তার দিকে এইভাবে তাকিয়ে কেন আছে। চিনির এই উথাল পাথাল ভাবনায় মারহাত কথায় কিছু মেয়েলি কণ্ঠস্বর। চঞ্চলতার চিবুক থমকে যায় সেই সব মেয়েলি কণ্ঠস্বর কর্ণপাত হতেই। চিনি বিস্ময়কর চোখে তাকালো। চিনি ভালো করে লক্ষ্য করতে দেখতে পেল প্রত্যেকটা মেয়ে ফরেনার, তার মাঝে অবকাশী বাংলাদেশি খুঁজে পাওয়া দায়। ফরেনার মেয়েদের দিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালো মতো পরখ করতেই বুঝলো প্রত্যেকটা মেয়ের চোখ নির্ণয়ের ওপর এবং ওদের মেইন কথা বলার টপিক দ্য হট বয় অ্যান্সি। এত বড় উদ্যান, এত মানুষের ভিড়ে শোরগোল চলছে শুধুমাত্র অ্যান্সি নামটি নিয়ে। চিনি ফের ভাবল, যাকে নিয়ে এত এত রমণীর টানা হেঁচড়া, এদিকে বেমালুম হয়ে দাঁড়িয়ে আছে নির্ণয় ভাই। এত দূর এসে ফিনল্যান্ডের মাটিতেই নির্ণয় ভাইয়ের প্রতি হাজার মেয়ের আক্রোশ, টান অনুভব কিছুতেই যেন মেনে নিতে পারল না অষ্টাদশী। চিনি নিজের স্থান থেকে সরে দাঁড়িয়েই দু কদম এগিয়ে গেল ফরেনার মেয়েগুলোর কাছে, তবে একবারেই কথা বলতে পারল না। মনের মাঝে জড়তাটা নিয়ে দাঁড়িয়ে রইল সেই মেয়েদের পাশ ঘেঁষে দাঁড়াতেই চিনির কানে মেয়েদের করা মন্তব্যগুলো সুস্পষ্ট শুনতে পাচ্ছে। এনসিকে কেউ কেউ হট বয় নিকনেমে খ্যাতি দিয়েছে, কেউ কেউ বলছে এনসি বাইরে কিছুটা এলোমেলো কিংবা রাগী হলেও মনের দিক দিয়ে অনেকটা গোছানো প্রকৃতির। তবে এখনো পর্যন্ত কেউ অ্যান্সির সঙ্গে কথা বলতে পারেনি কিংবা সাহস জুগিয়ে উঠতে পারেনি। কেউ কেউ বলছে হট বয় কোনো মেয়েদের সঙ্গে কথা বলার অ্যালাউ করে না। কিছু রমণী শরীরের ফিটনেস, হেয়ারস্টাইল, ড্রেস স্টাইল, বেপরোয়া চলাফেরা নিয়ে কথা বলছে। চিনি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, আবার কিছু কিছু শব্দ দ্রুত গলায় মিশ হয়ে যাচ্ছে, কারণ ওদের কথাবার্তা সম্পূর্ণ ইংরেজি এবং ফিনিশ ভাষায় চলছে। চিনি ইংরেজি বুঝলেও ফিনিশ বোঝা বেজায় ভার। চিনি এবার সেই মেয়েদের কথার চেয়ে মেয়েদের দেখতে বেশি মনোযোগী হলো। মেয়েগুলো ঝোঁকের বসে নির্ণয়কে নিয়ে যেই সব মন্তব্য করছে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না চিনি। অতঃপর এত সময় বিষয়টা না খেয়াল করলেও এখন সেই ফরেনার মেয়েগুলোকে পা থেকে মাথা অব্দি পরখ করতে গিয়ে হাঁ হয়ে গেছে। দুই ঠোঁট গলিয়ে কিছু শব্দ বের হলো। ছি ছি ছি, কি বিচ্ছিরি দেখতে। কে বিচ্ছিরি দেখতে চিনি? হঠাৎ পরিচয়ময় এক কণ্ঠস্বর কানে এসে ঠেকল। মুহূর্তেই পিলে চমকে উঠে পিছনে ঘুরল। পিছন ঘুরতেই অ্যানিকে দেখতেই ইতস্তত গলায় বলল, অ্যানি তুমি? আই এম নট মিস্টেকেন। তুমি আদনান আর এনসির সঙ্গে এসেছো, রাইট? হ্যাঁ। চিনির উত্তর স্বরূপ কথাটা শুনতেই অ্যানির হাসির রেখা দ্বিগুণ প্রতিফলিত হয়েছে। ইয়েস, আই এম অ্যাবসলিউটলি রাইট। এই জন্য তো আইস স্কেটিং এ আজ এত এত বিউটিফুল গার্ল একসাথে। আমি লেট করে ফেলেছি নাকি? আমার হট বয় এনসির গেম শুরু হয়ে গেছে। কিসের গেম? কার গেম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আইস স্কেটিং গেমে এনসি তো এখানে আসেই গেমে অংশগ্রহণ করার জন্য। আশেপাশে যে সকলকে দেখছো, প্রত্যেকটা বিউটিফুল লেডি, গার্ল অ্যান্ড বয়, মাই হট বয় অর্থাৎ এনসির বিগ ফ্যান। কেউ কেউ ফ্যামিলি নিয়ে এনজয় করতে আসে এনসির গেম। নিশ্চিত আজ কোনোভাবেই ইনফরমেশন লিক হয়ে গেছে এনসি এখানে আসবে, তাই তো সকলে ঠিক টাইমে হাজির হয়ে গেছে। কিন্তু সচরাচর দেখা যায় এনসির গেম শেষের পথে, আর আমরা তখন ইনফরমেশন পেয়ে মাই হট বয়কে দেখার জন্য ছুটে আসি। আজকে আমি লেট হয়ে গেলাম পাপ্পার জন্য। ও শিট। নিলয় ভাই এখানে কার রেসিং অথবা বাইক রেসিং করতে আসে বুঝি, কিন্তু এটা কি করে সম্ভব? তোর বোকা, কার রেসিং বাইক রেসিং কেন করবে? এনসি তো আইস হকি, রিংগেট, ছোট্ট ট্র্যাক এইসব গেমে অংশগ্রহণ করে এবং অলওয়েজ উইন হয়। চিনি কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তারপর সেই ফরেনার মেয়েদের ইশারা করে প্রশ্ন ছড়ে, এরকম বিচ্ছিরি ড্রেস পরা মেয়েগুলো নিলয় ভাইয়ার কে হয়? কখন থেকে নিলয় ভাইয়াকে নিয়ে গসিপ করছে? ব্লু ড্রেস পরা বিউটিফুল ফরেনারদের কথা বলছো তো? ওরা ফিগার স্কেটিং করে। এনসির ফলোয়ারের মধ্যে যাদের বলা হয় উন্মাদনায় ভরপুর। আমার যতটা মনে আছে ওদের মধ্যে কেউ একজন মাস দুয়েক আগে এনসির জন্য সুইসাইড করার ট্রাই করেছে। ওদের সামনে কেউ এনসি নামে নেগেটিভ সাইডে কীট পতঙ্গ ওগড়াতে পারে না।
ওদের কথোপকথন মাঝেই দুটো ছেলে মেয়ে বলতে বলতে যাচ্ছে এনসিকে আজ হট লাগছে, তবে এনসি আজ গেম পার্টিসিপেট করবে না বলেছে। দ্বিতীয়জন বলল, রিয়েলি দিস ইজ পসিবল? আই এম জাস্ট শকড। দেখেছো, বলেছিলাম তো তোমায়, ছোট বড় সকলেই এনসির জন্য পাগল। কেউ এনসির গেমের জন্য, কেউ এনসির গুড লুকিং ফেসের জন্য। তাছাড়া তুমিও হয়তো আদনান কিংবা অন্যদের মতো ভাবছো এনসি কতটা বেপরোয়া, রকচটা, ডমিনেটিং মানুষ। তবু তার জন্য কেন আমরা এত উন্মাদ? আমাদের কাছে এনসি কাকে কতটা সম্মান দিয়ে কথা বলে, সে কতটা প্রাণবন্ত, সেগুলো আমার কাছে ম্যাটার করে না। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এনসির প্রতি আকৃষ্ট হই। অ্যানির মুখ থেকে নির্ণয় এমন আধিপত্য শুনে চিনির নাজুক মন চুপসে গেছে। মনের গভীর কোথাও অচেতন উন্মাদনার সুর গাইছে। উৎভ্রান্ত ভাবনা নিয়ে ক্রমশ অতলে তলিয়ে যাচ্ছে। কিছু একটা করতালি দিয়ে বলছে, একটা মানুষকে নিয়ে এত আজারি কিসের? এই রকচটা বেপরোয়া টক্সিক মানুষটাকে নিয়ে দূর দেশের রমণীর মাঝে কিসের এত আনাগোনা, কিসের এত উন্মাদনা, কিসের এত বাসনা? চিনির অচেতন মনের ভাবনার মাঝে তিনা আর নুসরাত দৌড়ে এসে সামনে দাঁড়ালো। কখন থেকে ডাকছি, বেমালুম মন হারিয়ে কোথায় বসে আছিস আর কার সাথে কথা? তিনা কথাটা সম্পূর্ণ করার পূর্বেই অ্যানির চোখে চোখ পড়তে চুপ হয়ে গেল। হঠাৎ করে চিনি আর নুসরাত উপলব্ধি করল তিনা আর অ্যানির মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। এমন পরিস্থিতির সম্মুখীন হতে নুসরাত চিনিটা হাতের সাহায্যে খোঁচা দিয়ে ইশারায় জিজ্ঞেস করল, এই ফরেনার মেয়েটা কি? তুই চিনিস নাকি? আর তিনার কি হলো? এই মেয়ে তিনার কাজিন। চিনি কথাটা বলতে দিদি নুসরাত তৎক্ষণাৎ উত্তেজনায় চিল্লিয়ে বলে উঠল, তাহলে আমি কে? নুসরাতের কথার তোরে চিনিও বিষয়টা মনোযোগী হয়। তিনার কাজিন তো নুসরাত আর আদনান, তাহলে অ্যানি কি করে তিনার কাজিন হয়? ব্যাপারটা কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারল না। চিনি নীরবতার অবসান ঘটিয়ে অ্যানির উদ্দেশ্যে বলল, তুমি তো দেখতে ঠিক যেন ফরেনারদের মতো, তাহলে এত ভালো বাংলা বলো কি করে? আমার মম বাংলাদেশি আর পাপা ফরেনার। অ্যানির কথা শুনে চিনি আর নুসরাত চোখ চাওয়াচাই করছে। ব্যাপারটা বোধগম্য হতে অ্যানি সেদিকে বেপাত্তা হয়ে বলে উঠল, আমার হট বয় অ্যান্ড আদনান বেবি কোথায়? কথাটা বলেই এদিক সেদিক খুঁজতে চলে গেল। এনির মুখ থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে চিনি আর নুসরাত বিস্ময়কর কণ্ঠে একসাথে বলে উঠল, আদনান বেবি। চমকানোর মতো কিছু নেই, ইনি আদনানের নাদুস নতুস গার্লফ্রেন্ড আর আমার স্টেপ সিস্টার। কথাটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে টিনা অন্য পথ করে চলে গেল। চিনি আর নুসরাত পেলে চমকানোর মতো বিস্ময়কর চোখে তাকিয়ে আছে টিনার যাওয়ার পথে। এনি নামে এই মেয়েটা ফুপির দ্বিতীয় পক্ষের মেয়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর তিনা সবটাই জানে। তোর ভাইয়ের হবু বউ মানে তোর হবু ভাবি। এসব কি শুনছি? শেষ পর্যন্ত এমন বেপাত্তা চালচলন, কাঁধ অবধি চুল আর পোশাকের কি সিঁড়ি। শেষ পর্যন্ত ভাই এই মেয়েকে খুঁজে পেল। এর থেকে হাজার গুণ ভালো তিনা। নুসরাতের কথা শুনে চিনি সন্দেহজনকভাবে চোখে বিনপতন করে বলল, তুই না সেদিন বললি তেল আর জলে কখনো মিক্স হয় না, ঠিক তেমনি কাজিনদের মধ্যে কিছু হয় না? এই যে মাঝে মাঝে হয়তো। মাঝে মাঝে আবার কি হয়? আরে মাঝে মাঝে ভুলবশত কাজিনদের মধ্যে হয়ে যায়। কি হয়? ভালোবাসা, প্রেম আরও কত কিছুই হয়, সেগুলোর কথাই বলছি। এইসব মাঝে মাঝে ভুলবশত হয়ে যায়। দেখছিস তো, এখন আমার ভাই ভুল করে ভুল কাজিনের কাছে এন্ট্রি করে ফেলেছে। আদনান আর জিয়াং বেসমেন্টে বসে গল্প করছে মনির খুশিতে। এর মধ্যে লক্ষ্য করলো একটা ছেলে একটা মেয়েকে ফ্লাওয়ার দিচ্ছে। শুধু শুধু কষ্ট করে কাউকে ফুল কেন দিতে যায় বলতো? এই ফুল তো খাওয়াও যাবে না। আমার যে এত এত গার্লফ্রেন্ড ছিল, তবুও কোনো দিন কাউকে ফুল দিয়ে ফুল নষ্ট করিনি। আমার মনে হয় এই ছেলে পাগল। ল্যাপটপ, হ্যাটস্পট, কিবোর্ড গিফট করা উচিত ছিল, নয়তো আমাদের মতো ইনোসেন্ট ইন্টেলিজেন্ট পাবলিক থেকে পারমিশন নিতে পারতো। ওদের কথোপকথনের মধ্যে অ্যানি পিছন থেকে আদনানকে জড়িয়ে ধরে বলল, মাই ডিয়ার বেবি। অ্যানির এমন অপ্রত্যাশিত কাজে আদনান লাফ মেরে জিয়াংয়ের পিছনে লুকালো। দিক নির্দেশনা না পেয়ে জিয়াংকে রেখে বেসমেন্টের ভেতর দৌড় দিল।
পেছনে ফিরে ঘুরে দেখার প্রয়োজন মনে করেনি। চিনি আর নুসরাত এখনও মেতে আছে বরফ রাজ্যে হুড়মুড়িয়ে ছোটাছুটিতে। তাদের মাঝে ক্লান্তির ছিটফোঁটা নেই, শুধু ঠোঁটের কোণে লেগে অমায়িক আলো রশ্মির চেয়েও তীক্ষ্ণ হাসে। মুক্ত পাখির মতো সাদা খেলছে বরফের লুকোচুরি। এত কোলাহলের মাঝে দিব্যি ভেসে আসছে দুই মানবীর খিলখিল করা হাসি, ঠিক যেন পায়ে পা বেঁচে নুড়ি। এবার তোকে ছাড়ছি না। বলেই এক মুঠো বরফকুচি হাতে নিয়ে নুসরাতের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। নুসরাত সরে যেতেই চিনির সামনে উপস্থিত হয় নির্ণয়। সম্পূর্ণ বরফ বলিষ্ঠ পুরুষালী বুকের ওপর আকস্মাত পড়ে। চিনির ব্যাপারটা বোধগম্য হতেই ভয়ে হাত থেকে বরফ কুচিগুলো ফেলে উঠে দাঁড়ালো। নির্ণয় চোয়াল শক্ত করে গম্ভীর আওয়াজে বলল, ফ্রিডম দিয়েছি এর মানে এটা নয় যা খুশি তা করবে। এই বরফের মধ্যে তোর পা খালি কেন? আমি তো জুতাগুলো তো এখানে। চিনি কথা সম্পূর্ণ করার আগে নির্ণয় আকস্মাত চিনিকে কোলে তুলে নিল। নির্ণয়ের সম্পূর্ণ স্পর্শ পেতেই চিনি কিছুটা শিউরে উঠল। নির্ণয়ের এমন কর্মকাণ্ডে উদ্যানের সকলের চোখ চরক গাছ। সকলে বিস্ময়কর চোখে দেখছে। কেউ তো বিশ্বাস করতে পারছে না নির্ণয়ের মতো হার্টলেস ব্যক্তি একটি মেয়েকে কোলে নিয়েছে। যে কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি কখনো। পুরো উদ্যানের সমালোচনায় বিভোর হয়ে উঠেছে। সকলে যেন বিদ্যুৎ গতিতে ঝটকা খেল। আবার কেউ কেউ তো চিনির আর নির্ণয়ের এরূপ কার্যক্রম দেখে হিংসায় জ্বলে উঠছে। নির্ণয় চলার পথেই এয়ারপোর্টে কাউকে অর্ডার করল চিনির পায়ের জন্য জুতার ব্যবস্থা করার জন্য। নির্ণয় চিনিকে নিয়ে একটি ফাঁকা স্থানে যেতেই কালো পোশাক পরিহিত ব্যক্তি চিনির জন্য জুতা নিয়ে আসছে। নির্ণয় আর চিনি কিছুটা সামনে এগিয়ে যেতেই নির্ণয় সেই কালো পোশাক পরিহিত ব্যক্তির উদ্দেশ্যে বলল, ওয়ের আউটসাইড। কথা বলেই চিনিকে কোল থেকে নামিয়ে নির্ণয়ের পায়ের ওপর দাঁড় করালো। তারপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে টাটু বিশিষ্ট হাতটি সেই কালো পোশাকধারীর দিকে এগিয়ে দিয়ে জুতাগুলো হাতে নিল। অতঃপর চোখের ইশারা দিতে লোকটি চলে গেল। কালো পোশাকধারী লোকটি যেতেই নির্ণয় ডেসপারেট হয়ে চিনিকে একটি স্বচ্ছ স্থানে দাঁড় করিয়ে হাতের সাহায্যে পা পরিষ্কার করে জুতো পরাতেই নেবে। কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? আমি নিজে নিজে পরে নিতে পারবো। চিনির কথায় নির্ণয় রক্তিম চোখে তাকাতেই চিনি ভয়ে সঙ্গে সঙ্গে পা এগিয়ে দিল। চিনি পা এগিয়ে দিতেই নির্ণয় চিনির পায়ে জুতা পরিয়ে দেয়। অতঃপর নির্ণয় সেখানেই বসে পড়ে। ডোন্ট ওয়ারি, এখন পাবলিক মুড চলছে আমার। তোকে কিছু করার মতো এখন মুড নেই। তুই চাইলে সাথে বসতে পারিস। নির্ণয়ের কথায় চিনিও দ্বিমত পোষণ করল না। চিনি যেন এত সময় নির্ণয়ের অনুমতির জন্যই পথ চেয়েছিল। চিনির বসার মিনিট খানেক সময় শীতল উষ্ণতায় পার হয়েছে। ঝিরিঝিরি বাতাস প্রত্যুত্ত বয়ে চলেছে চারপাশে। এমন নীরববিহীন জায়গায় নির্ণয়ের কিছু প্রশ্ন কানে এলো চিনির। তোর লাইফে কেমন সোলমেট চাই আমি জানতে পারি? সোলমেট? আমার লাইফে? আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করতে পছন্দ করি না। নির্ণয়ের কথায় চিনি বার কয়েক শুকনো ঢোক গেলে কিছু একটা ভেবেই পেছনে ফিরে একবার সেই ছোট ছোট ড্রেস পরা ফিগার স্কেটিং মেয়েদের দিকে এক নজর তাকিয়ে বলল, আমার সোলমেট হ্যান্ডসাম হতে হবে। তারপর নির্ণয় দেখে আর চোখে তাকিয়ে ফের বলল, রাগী তো একদমই না। নেক্সট। এতটা লম্বা হতে হবে যেন সব সময় আমার দিকে ঝুঁকে কথা বলে। অনেক কেয়ারিং হতে হবে। কথাগুলো বলেই চিনির মন আনন্দে হাসছিল। নির্ণয় সেই হাসি মাখা চেহারায় চোখ বুলিয়ে বলল, আমাকে নিয়ে ভেবে দেখেছিস কখনো? চাইলে এমনভাবে দেখতে পারিস। আপনি মজা খুব ভালো করেন। আমি এখন এই মুহূর্তে যা জিজ্ঞেস করছি মন থেকে করেছে। এর 1% আমার মনে বাহির থেকে নয়। হতে পারি আমি রুড, বেপরোয়া, উগ্র স্বভাবের, কিন্তু তোর ব্যাপারে আমি 100% অনেস্ট। নির্ণয়ের কথায় অষ্টাদশের পরন্ত বিকালে উথাল পাতাল করা মনে ঘূর্ণিঝড় বয়ে চলেছে। থমকে গেছে বক্ষ পিঞ্জরা, যেন আত্মায় সঙ্গীর সঙ্গে মহামিলনের বৈঠক। নির্ণয় চিনির চোখে চোখ রেখেই বলল, আমি অলওয়েজ তোর সাথে থাকবো, কখনো চোখের আড়াল হতে দেব না। সবসময় তোর যত্ন নেব। আমার কাছে সারা জীবনের জন্য থেকেছে। আমি কখনো প্রশ্ন তোলার মতো সিচুয়েশন ক্রিয়েট করব না। আপনি আমায় প্রপোজ করেছেন? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। চিনি অবাকের চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে।
মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছে না। অতি চেষ্টা করে নির্ণয়কে সংযত করতে পারছে না। চিনির শীতল উষ্ণতার মাঝে আগ্নেয়গিরির উত্তাপ অনুভব করছে। চিনির মনের মাঝে অযাচিত কিছু ভয় ঘিরে ধরেছে। নির্ণয় চিনির মুখের দিকে সামান্য ঝুঁকে এসে গলা খাদে নামিয়ে হাসকি আওয়াজে বলে, তোর কি আমায় ভয় লাগছে? ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি অপেক্ষা করতে পারবো, তবে এতটা নয় যতটা তোকে না দেখলে সংযত থাকবো। নির্ণয়ের কথা শুনে চিনির হার্টবিট আপনা আপনি ক্রমশই ফাস্ট হয়ে গেছে। চিনির ফর্সা তীক্ষ্ণ নাক রক্তিম হয়ে উঠেছে। চিনির এমন অস্বস্তি মাখা চেহারা দেখে নির্ণয় সরে এলো। নির্ণয় দূরে সরে আসতে নির্ণয়ের ফোন বেজে উঠল। দাঁড়িয়ে কারো সঙ্গে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল নির্ণয়। নির্ণয় মিনিট খানিক সময় ফোনে কথা বলে চিনির নিকটে উপস্থিত হয়। আই হ্যাভ টু গো নাও। নির্ণয়ের কথায় চিনি পিলে চমকে পেছনে সেই মেয়েদের দিকে ইশারা করে বলল, আপনি ওই মেয়েদের কাছে? মেয়ে? না, মানে আপনি সেখানে আইস গেম খেলতে যাবেন? চিনির কথার মানে বুঝতেই ঠোঁটের কোণে আটকে আছে এক কপট বাঁকা হাসি। অতঃপর স্বচ্ছ কণ্ঠে বলল, পতঙ্গে নারীর অন্য নাম জেলাসি। আমি দুনিয়া ত্যাগ করতে পারি, তবে তোকে নয় জান। নির্ণয়ের কথা সম্পূর্ণ হতে পেছনে সুপরিচিত শোরগোল শোনা গেল। এগুলো আর অন্য কেউ নয়, জিয়াং, তিনা, আদনান, নুসরাত, এনি। চিনি সেদিকে তাকাতেই দেখতে পেল সকলে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা ছিল, মূলত এনি আদনানের সাথে চিপকে আছে। ব্যাপারটা ঠিক এমন, আদনানকে ছাড়লেই বুঝি এই ছেলে পালাবে। অ্যান্সি, ডেঞ্জাল বলেছে তোকে ছাড়া অন্যথায় কারো হাতে সিসি ক্যামেরা ফুটেজ দিবে না। হ্যাঁ ব্রো, জিয়াং ঠিক বলেছে। ডেন্টাল কাউকে দিতে রাজি হচ্ছে না। তোরা চিনিকে নিয়ে বাসায় যা, আমি যাচ্ছি ডেন্সেলের সঙ্গে কথা বলতে। ব্রো, আমিও যেতে চাই তোমার সঙ্গে। কোনো প্রয়োজন নেই। নির্ণয় হন হন করে সামনের দিকে হাঁটা ধরল। আমার হাত ছেড়ে কেন এলে বেবি? আমার হট বয় অনেক সাহসী, তোমাকে সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই বেবি। এতই বোঝো তাহলে তুমি সাথে গেলেই পারতে। আমার ভাইয়ের সঙ্গে মাখামাখি করছো কেন? কথাটা বলেই এনি আর আদনানের মাঝে দাঁড়ালো নুসরাত। নুসরাতের এমন কর্মকাণ্ডে জিয়াং, তিনা, আদনান মিটমিট করে হাসছে। এনির মুখটা এখন দেখার মতো ছিল। ব্যাপারটা ভেবেই নুসরাত চিনির স্থানে তাকাতেই বলে উঠল, চিনি কোথায়? নির্ণয় উদ্যান পেরিয়ে গাড়িতে উঠতেই যাবে, ঠিক সেই সময় নির্ণয় চলে আসা পথে ছুটতে ছুটতে নির্ণয়ের নিকটে পৌঁছালো চিনি। অযাচিত চিনি পেছন থেকে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছেন নির্ণয় ভাই? পেছন থেকে মৃদু আওয়াজ শুনতেই নির্ণয় আর এক মুহূর্তের জন্য সামনের দিকে পা বাড়াতে পারল না। তৎক্ষণাৎ ওখানে দ্রুত পা থমকে গেল। চিনির কথার প্রত্যুত্তরে পেছনে ফিরে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলে, তোকে উদ্যানের বাইরে বের হতে কে পারমিশন দিয়েছে? নির্ণয় গর্জে ওঠা দেখল স্বচ্ছ ধারালো অস্ত্রের মতো বাক্য চিনিকে নিস্তব্ধ করতে বাধ্য। চিনি নীরবতায় নির্ণয়ের রক্তি মাখি জোড়া ঝুলে উঠছে। আনসার মি ড্যাম ইট। নির্ণয় দ্বিতীয় বাক্যটা শরীর কাঁপন ধরানোর মতো ছিল। চিনির সর্বাঙ্গ ব্যথাতুর নাজুকতায় ছড়িয়ে গেল। পুরো শরীরে তরতর করে কেঁপে উঠছে, তবু মুখ দিয়ে একটি বাক্য বের করতে পারছে না। এইরূপ পরিস্থিতির মাঝে ঠিক তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে সকলে। জিয়াং আতঙ্কিত স্বরেই বলে, চিনচিন, না বলে চলে এলে কেন? কখন থেকে সবাই হন্যে হয়ে খুঁজছি তোমায়। জিয়াংয়ের কথায় নির্ণয় ভ্রুকুচকে নিষ্পলক চিনির দিকে দৃষ্টি রেখেই বলে, তোর এতগুলো মানুষ থাকতে একটা মানুষ কি করে চোখের আড়াল হয়? চিনির কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে নির্ণয় নিকট ক্ষমা প্রার্থনা চেয়ে তিনা বলল, এক্সট্রিমলি সরি ব্রো, আমরা খেয়াল করিনি চিনি তোমার পিছনে ছুটে আসবে। আমরা এক্ষুনি চিনিকে নিয়ে দ্য গ্রেস অফ হ্যাভেনের উদ্দেশ্যে বের হচ্ছি। আদনানের কথা সম্পূর্ণ হতে বিদ্যুৎ গতিতে চিনি আশেপাশে সামনে পেছনে কোনো কিছুকে এক বিন্দু পরোয়া না করে নির্ণয়ের আরেকটু নিকটে সেই নির্ণয় হাত আঁকায় ধরে বলে উঠল, আমি নির্ণয় ভাইয়ের সঙ্গে যাব। চিনিকে দেখেই বোঝা যাচ্ছে ভয়াতুর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে। তবু নির্ণয়ের হাত আঁকড়ে ধরে আছে চিনি। চিনির অপ্রত্যাশিত কর্মকাণ্ডে সকলে হকচকে উঠল। নুসরাত আর এনি যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। নুসরাত ভাবল,
চিনি নিজে থেকে এই ভয়ঙ্কর মানবের সঙ্গে স্বইচ্ছায় যেতে চাইছে ভাবা যায়। বিপরীত দিকে ইনি ভাবছে চিনির মতো এইটুকু একটা মেয়ে তার হট বয়কে স্পর্শ করার স্পর্ধা দেখালো, যেখানে এত এত বিউটিফুল ফরেনার মেয়ে এখনো পর্যন্ত ভয়ে সামনে দাঁড়াতেই পারেনি। তাহলে কি তার আদনান বেবি রাইট? চিনির প্রতি তাদের হট বয় অবসেসড? সেসব নিয়ে না ভেবে তার আদনান বেবিকে নিয়ে ভাবতে হবে এবার এনির, নয়তো কখন আবার তার আদনান বেবিও উধাও হয়ে যায়। চিনির বাক্য শেষ করার সঙ্গে সঙ্গে নির্ণয় শীতল কণ্ঠে আশ্বস্ত করে বলে, আই এম নট গোয়িং। তোকে একা ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। নির্ণয়ের কথায় সকলে যে যার মতো চলে গেল। বি কেয়ারফুল। তুষার বরফে আবৃত ভেজা পেচ্ছিল রাস্তা দিয়ে ছুটতে ছুটতে এসছিস। বরফ ঘেরা রাস্তা কতটা ডেঞ্জারাস কোনো আইডিয়া আছে তোর? কথাটা বলে চিনি আঁকড়ে ধরা হাত টেনে নির্ণয়ের অতি নিকটে নিয়ে এসে চিনির দিকে গ্রীবা কিছুটা ঝুঁকে নাকের সঙ্গে নাক স্পর্শ করে। ধীরে ধীরে চিনির ঘাড়ে স্পর্শ করে ছোট করে লাভ পায়ে টেকে দিল। আজ আর সেই দিনের মতো ব্যথাতুর নয়, তবে আলতো পরশের স্পর্শ। তো কিঞ্চিত রুক্ষতায় নির্ণয় জ্যাকেট খামচে ধরে অষ্টাদশী। শরীরের সব শক্তি যেন ফুরিয়ে এসেছে চিনির। নির্ণয় চিনির কানের পাশেই মৃদু স্বরেই বললে, চল মরে যায় তোর জন্য। কবর দিবি তোর মনে? জেনে শুনে আমার অন্ধকার গলিতে এক মুঠো ফানুস হয়ে নিজের অমাবস্যা ডেকে নিয়ে আসছিস। এবার পুরো নির্ণয় কুঞ্জ দেখবি ভিলেন ক্যান নেভার ফল ইন লাভ। নির্ণয় এবং চিনিকে স্পেস দিয়ে সকলে বের হয়ে এসেছে উদ্যানের বাইরে। সকলের মাঝে মিশ্র মিলিতকরণ উত্তেজনা চলছে চিনি এবং নির্ণয়কে নিয়ে। কেউ কেউ মাঝে অসম্ভব খুশি উপচে পড়ছে, আবার কেউ কেউ দ্বিমত পোষণ করে নানা মন্তব্যের অবসান ঘটাচ্ছে। সবচেয়ে বেশি উদ্বিগ্নতায় ভুগছেন নুসরাত। আশেপাশে মিনিটে মিনিটে একের পর এক চমক পেয়ে বিব্রতিকর পরিস্থিতির মাঝে পড়ে আছে মেয়েটা। যে মেয়েটা ভয় ভীতিকর চোখে কাউকে এখনো স্পর্শ করার সাহস করে ওঠেনি, সেই মেয়ে আজ নির্ণয়ের মতো নিষ্পত্তিকর মস্তিষ্কের মানুষের হাত আঁকড়ে ধরে আছে। ব্যাপারটা ভাবা যায়। নুসরাতের এই সব চিন্তাধারা অনুকূলের মাঝে ভাবতে ভাবতে নজর আটকে গেল আদনানের এবং এনির দিকে। আশেপাশে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ওদের ভালোবাসার মাখো মাখো উল্লাস যেন সময়ে গতিতে চেকে বসেছে। দুজনের মাখো মাখো হাসাহাসিতে সকলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। নুসরাত স্পষ্টভাবে কিছু বলতে না পেরে রাগে ক্ষোভে যখনই উদ্বেগ হয় কিছু বলার জন্য, নুসরাতের চেহারার অনুরূপ দেখে ঠিক সেই সময় নুসরাতের পূর্বে জিয়াং কিছু হাস্যকর বাণী এনি আর আদনানের উদ্দেশ্যে ছুড়ে মারে। আচ্ছা, কাঁদলে চোখের পানি পড়ে, কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? এত সময় যাবৎ এনি আর আদনানের ভালোবাসার উঠন্ত প্রেমের প্রতিকূলের অট্ট হাসি মুহূর্তেই থমকে যায় জিয়াংয়ের বলা অপ্রত্যাশিত কিছু কথায়। জিয়াংয়ের এইরূপ কথায় নুসরাত ফিক করে হেসে দিল। খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে টিনাও মিটমিটিয়ে হাসছে। বেবি জিয়াং আমাদের বললো মাছি বসলেও পিছলে যাবে, ওর এমন শরীর। ওর কথা তোমার না শুনলে চলবে সুইট হার্ট? কে তোর সুইট হার্ট ভাই? এক্ষুনি বাবার মাকে ফোন করে বলছি। বুনু, আগে তো ফোনের ব্যবস্থাটা কর, অতপর ফোন করার চিন্তা করিস। নিজের ভাইয়ের মুখ থেকে এইরূপ বাক্য শুনে নুসরাত অসহায় চোখে জিয়াংয়ের দিকে তাকালো। জিয়াং নুসরাতের হতাশাজনক চেহারায় চোখ বুলিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। এতই যদি সুইট হার্টের প্রতি অবসেশন, তাহলে সুইট হার্টকে দেখে দৌড়ে পালিয়ে গিয়েছিলে কেন? বেবি তুমি আমায় দেখে পালিয়ে গিয়েছিলে কেন? আদনান সাফাই দেওয়ার জন্য উদ্বেগ হতে জিয়াং দ্বিতীয় দফার প্রশ্নের ঝংকার তুলে বলল, বেবি বেবি না করে তোমার বেবিকে জিজ্ঞাসা করো, তোমার বেবি তোমার ফোন কল কেন রিসিভ করে না? মনে হয় আমার ভাইয়ের এনির প্রতি ইন্টারেস্ট নেই, অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড। তাই তো এনিকে রেখে অন্য কারোর সঙ্গে ফোন আলাপে ব্যস্ত থাকে। সকলের মুখে এহেন অহেতুক কথায় এনি বাদ সেধে বলল, আমার বেবির লয়ালিটির মধ্যে আমার কোনো সন্দেহ নেই। যে আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, সে অন্য কারোর সাথে কি বলবে? তার মানে তুমি মেনে নিয়েছো আদনান তোমায় পাত্তা দেয় না? রাইট। আদনানের মুখ থেকেই বুলেটের মতো বের হওয়া বাক্য শুনে সকলে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে আদনানের দিকে। ব্যাপারটা বোধগম্য হতেই আদনানের সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল। জিয়াং শব্দ করে হেসে দিয়েই বলল, দেখেছো, আদনানও আমার সঙ্গে একমত।
মুহূর্তেই এনিকে মলিনতা ঘিরে ধরে, সমগ্র মুখমণ্ডল জুড়ে রাগান্বিত চেহারার প্রতিফলন ঘটায়। রাগে গর্জে ওঠে আদনানের উদ্দেশ্যে বলল, ইডিয়েট একটা। কথাটা সম্পূর্ণ করে দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। আদনান ভীতুচর সন্তস্ত চোখে তাকিয়ে এনিকে থামানোর প্রয়াস চালালো জন্য উদ্গ্রীব হতেই অতঃপর তিনা নীরবতার অবসান ঘটিয়ে বলল, যে যেতে চায় তাকে যেতে দে। যদি খুব সম্ভব হয় তাহলে ধাক্কা দে, লাঠি দে। কথাটা বলেই তিনাও হাসতে হাসতে চলে গেল। তিনার দেখা দেখে জিয়াং এবং নুসরাতও হাসছে। অন্যদিকে আদনান বোকার মতো পরিস্থিতি বোঝার প্রচেষ্টা চালাচ্ছে। আদনানের অবস্থার বিপরীত দেখে জিয়াং বলল, নুসরাত চলো আমরা যাই, তোমার ভাই কিছুক্ষণের জন্য শোক দিবস পালন করুক। ঠিক বলেছেন, গার্লফ্রেন্ডের জন্য শোক দিবস পালন করাই উচিত। সময়ের সাথে যেমন রাত্রি গভীর হচ্ছে, তেমনি ফিনল্যান্ড শহরে শীতলতা নিজস্ব দৃষ্টি বুলাচ্ছে। অথচ এত তুষারপাতের মাঝেও বারান্দার কাউচে গা এলিয়ে বসে সে সন্ধ্যা থেকে এক নাগারে বাহিরে তাকিয়ে আছে মিঠি। ওর পাশে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক ফায়ার প্লেসের আগুন নিভে কখন যে কাঠগুলো কয়লা বরফে জমা পরিণত হয়েছে সেই সবে নজর নেই মিঠে। ও তো এখনও নিজের মস্তিষ্কে নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত। একদিকে নিজস্ব দেশে ফেলে আসা মায়ের মমতা, আদর, স্নেহ, অন্যদিকে একই দেশে থাকাকালীন ছোট আদরের অসুস্থ বোনের থেকে সীমাহীন দূরত্ব। অতঃপর সর্বশেষ এইসবের মাঝে যে মূল শীর্ষবিন্দু, সে আর অন্য কেউ নয়, যাকে নিজের আপন বড় ভাই স্থান জন্মের পর থেকে দিয়ে এসেছে। ভাই হিসেবে কথা বলা তো দূর, কখনো চোখ তুলে তাকানোর সাহস পায়নি। তবু সেই নিষ্ঠুরতম ভাই সব প্রথম ক্ষতিগ্রস্ত রাস্তায় নিজেদের বোনদের ঠেলে দিচ্ছে। এত এত দুশ্চিন্তার মাঝে অবকাশে মন হারিয়ে বসে আছে এক অজানা পুরুষের মাঝে। আজ পরিবেশটাও মিঠির নিজস্ব জায়গায় উতলা। সব কিছু ঠিক থেকে যেন ঠিক নেই, সব কিছু চোখের সামনে থেকেও যেন সামনে নেই। মিঠির ভাবনা থেকে বের হয়ে গাড়ির হর্নের শব্দে উত্তেজনায় উদ্গ্রীব হয়ে বসা থেকে ধারাতেই জানালার ফাঁকে তিহামের চিরচেনা মুখশ্রী স্পষ্ট হয়। মস্তিষ্ক এত এত চিন্তার মাঝে এক চিমটি প্রশান্তির আলো ফুটে ওঠে। মিঠি তিহামকে দেখার জন্য আরও কিছুটা উন্মাদনার পারতে জানালার ফটক দিয়ে উকি দিতেই তিহামের সঙ্গে আরও একটা অবয়ব চোখে পড়ে। অবয়বটা কিছুটা স্পষ্ট হতেই হঠাৎ করে মিঠির সেই দিনের দৃশ্যটা ধীরে ধীরে মস্তিষ্কে নড়ে চড়ে বসে। ঠিক এইরকম হতে পরিহিত মিস্টেরিয়াস ব্যক্তিকে ফুড স্টোরের অন্ধকার গলিতে তিহামের মতো কারোর সঙ্গে কথোপকথন করতে দেখেছিল। তৎক্ষণাৎ মিঠির মাথায় এক অযাচিত প্রশ্ন খেলে গেল। সেই দিন দেখা দৃশ্য যদি ভুল ভ্রান্তিকর হয়ে থাকে, তাহলে আজকেরটা কি? অতঃপর মিঠি লক্ষ্য করলেও সেই মিস্টেরিয়াস ব্যক্তি তিহামের দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। এত দূর থেকে বিষয়টি ঠিক স্পষ্ট নয়। সময় পক্ষান্তরে গাড়িটি নিজস্ব গতিবেগে ছুটে চলল। মিঠির রুম থেকে বের হতেই তিহামের সম্মুখীন হলো। তিহামকে আজ বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে সারাদিনের ছোটাছুটিতেই দিনটা পেরিয়ে গেছে। চোখে মুখে হাজারো ক্লান্তি, বাহিরের তুষারপাতের সঙ্গে বরফের সাথে মিলিত হয়ে শরীরের কালচে সবুজ রঙের শার্ট খানিকটা ঠুসঠুসে ভেজা। মিঠি উদ্গ্রীব হয়ে কিছু বলতেই যাবে, ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলে তিহাম বলে, আমি প্রচণ্ড ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে তোমার কথা শুনছি। কথাটা বলেই কিছুটা বিরক্তি নিয়ে তাড়াহুড়ো করে মিনি লক ড্রয়ারের ওপর প্যাকেটটার বেখেয়ালি রেখেই ওয়াশরুমে চলে গেল। মিঠি মনে মনে ভাবল, সে এখনো তো কিছু বলেনি। এর আগেই তিহাম বিরক্ত হয়ে গেছেন। মিঠির মাঝে মাঝে কেন যেন মনে হয় তিহাম মিঠিকে পছন্দ করেন না। তবে কেনই বা এক ঘনিষ্ঠতম সম্পর্কের পথে প্রথম হাতটা তিহামে বাড়িয়েছিল? সে চেয়েছিল বলেই মিঠি ওনার অ্যাপার্টমেন্টে থাকছে। এরপর অনেকক্ষণ যাবৎ নিজের মনের উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও মনের উপাস থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলতেই মিনি ড্রয়ারের ওপর তিহামের সেই প্যাকেটটি নজরে এলো। মনের ভেতর থেকে কিছু একটা বদ্ধ পীড়া দিয়ে বলছে, প্যাকেটের মধ্যে কী এমন আছে দেখা যাক। তিহাম বরাবরই মিস্টেরিয়াস, তবু আজকাল পূর্বের চেয়ে অধিক পরিমাণ মিস্টেরিয়াস লাগছে তিহামের চালচলনকে। সকালে বাসা থেকে বের হয়, রাতে ফেরে।
মিঠি বারংবার নিজের মনের উত্তেজনাকে দমাতে না পেরে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে প্যাকেটটা ওপেন করতে পিছন থেকে তিহামের অযান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসতে প্যাকেটের ভেতরে থাকা সব সরঞ্জাম ছিটকে ফ্লোরে পড়ে গেল। না বলে কয়ে কারোর ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার শাস্তি কি হয় জানো? কথাটা বলেই বিদ্যুৎ গতিতে ছুটে এলো। মিঠির কাছে মনে হলো তিহামের অমূল্য রতন কিংবা গুপ্তধনের সন্ধান পেয়ে যাচ্ছে মিঠি, যার দরুন তিহাম এতটা উত্তেজিত হয়ে রেখে গেছে। মিঠি ফ্লোরের দিকে লক্ষ্য করতে দেখতে পেল সে প্যাকেট থেকে 3টা পাসপোর্ট, ভিসা, এমনকি টিকিট ফ্লোরে কড়াকড়ি খাচ্ছে। মিঠি নিচু হয়ে সে পাসপোর্টগুলো স্পর্শ করার আগেই ইলেকট্রনিক শকের মতোই মিঠির হাত দূরে ঠেলে দিয়ে সব কিছু সিংহের থাবার মতো ছিনিয়ে নিল তিহাম। তিহাম উত্তেজিত হয়ে অতিরিক্ত রাগ সামলাতে না পেরে ক্ষিপ্ত স্বরে মিঠির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কার অনুমতি নিয়ে তুমি আমার জিনিসে হাত দিয়েছো? তোমার ভেতরে এত সাহস আসে কোথা থেকে? তোমার এই অতিরিক্ত সাহসের জন্য ভবিষ্যতে কি পরিমাণ মাসুল দিতে হবে তুমি নিজেও জানো না। শুধু সেই দিনগুলোর জন্য অপেক্ষা করো এবং রেডি হয়ে থাকো। তিহাম ক্ষিপ্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। তিহাম রাগে উত্তেজিত হয়ে কি বলছে নিজেও জানে না। কথাগুলো সব এলোমেলো, কণ্ঠস্বরও ভারী হয়ে উঠছে। তবে মিঠির অবস্থার বেগতিক দেখে কথাগুলো বলেই তিহাম প্যাকেটটা হাতে নিয়ে হনহন করে রুমে প্রবেশ করে তল্লক করে দিল। তিহামের কথায় পুরো স্তব্ধ হয়ে স্ট্যাচু হয়ে গেল মিঠি। নির্লিপ্ত নজরে তিহামের যাওয়ার পানে চেয়ে আছে। তিহামের কথাগুলো বারংবার গুমড়ে উঠছে মিঠির নাজুক মস্তিষ্কে। তিহামের প্রতিবার উত্তেজনার মাঝে কিছু বলার পর মুহূর্তেই তিহাম নিজেই নিজের ঢাল হয়ে দাঁড়ায়। মিঠি কিছু বুঝে ওঠার আগেই তিহাম মিঠিকে ম্যানিপুলেট করে নিজের হাতের মুঠোয় করে নেয়। তবে আজ কি এমন হলো? শান্তশিষ্ট চতুর নিখুঁত মস্তিষ্কের ব্যক্তি এতটা রেগে গেছে? কি এমন রহস্য ছিল যা উত্তীর্ণ হওয়ার পূর্বেই তিহাম এতটা উত্তেজিত হয়ে পড়ল? তিহামের কথাগুলো নিছক হেয়ালিপনা নাকি ভবিষ্যতের কোনো সতর্ক বার্তা বুঝে উঠতে পারল না মিঠি। চারপাশের সব কিছু ঝাপসা, চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল এক অদ্ভুত অনুভূতি। মুহূর্তেই ঠোঁট কেঁপে উঠল ক্রমশ অন্তগহীনের অশ্রুজলে। অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলে উঠল, আপনি আমার কাছে এক অদ্ভুত মানব, যে সময়ের স্রোতে দ্বিগুণ তালে রং বদলের পাল্লায় পেরে ওঠেন। আমি সেই অপ্রত্যাশিত নীল স্রোত, যে বারংবার ঢেউ পারতে অন্তিম পথে ফিরে আসার অগ্রস্রোত। দ্য গ্রেস অফ হ্যাভেন। সন্ধ্যার পর থেকে শহরতলি কেমন যেন গুমোর বেঁধে আছে। জুলাই মাসে থাকা অবধি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। কখন যে 5 থেকে +15 ডিগ্রি সেলসিয়াস হতেই তুষারপাত শুরু, সঙ্গে সঙ্গে বৃষ্টি নিয়ে আসে, কে জানে। অবশ্যই সকাল থেকে বরফের সঙ্গে সঙ্গে দলবদ্ধ হয়ে তুষারপাতের দেখা মিলছে। আলোরশ্মি ঝলমলে রুমে ঝেড়ে ঝেড়ে মৃদু বাতাসের জানালার পর্দাগুলোও উড়ছে। নির্ণয় নিজের অন্তমনে ল্যাপটপে মুখ গুজে আছে। সূক্ষ্ম নজরে ল্যাপটপে ট্যাটু বিশিষ্ট হাতের সাহায্যে কাজ করতে খুব মনোযোগী। পরনে নেভি ব্লু রঙের ট্রাউজার আর বাকিটা নগ্ন শরীরে, উপরের পাট উত্তীর্ণ। বরাবরের মতো সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি দৃশ্যমান সেটা হলো নির্ণয় সেই ইউনিক লকেট। দেখেই বোঝা যাচ্ছে এত রাতে শাওয়ার নিয়ে বসেছে। ঘাড় অব্দি সিল্কি চুলগুলো থেকে টুপটুপ করে জল কণাগুলো ঘাড়ের টাটু পেরিয়ে লগ্ন পিঠে রাজত্ব করে বেড়াচ্ছে। সেই দিকে নির্ণয় বিপাত্তা হলেও কেউ একজন নির্ণয়কে খুঁটি খুঁটি দেখতে ব্যস্ত। চিনি নিজের অবস্থান উপলব্ধি করলেই নির্ণয়ের দিকে নিষ্পলক তাকিয়ে মৃদু স্বরে বিড়বিড় করে বলল, ইচ্ছে তো করে আপনাকে খুব কাছ থেকে দেখি, কিন্তু যখনই আপনি কাছে আসেন চোখ তুলে দেখার মতো সাহস হয় না। চিনির ঠোঁট দুটো নিজের গতি থামাতেই চিনি ল্যাপটপে চোখ রেখেই প্রশ্ন ছুড়ল, ডিনার কমপ্লিট? জি। দূরে দাঁড়িয়ে থাকলে কাছে এসে দেখার সাহস কি করে পাবে? নির্ণয়ের মুখ থেকে এরূপ কথা শুনে চিনি কিছুটা জড়সড় হয়ে দাঁড়িয়ে ভাবল, ঠিক শুনে ফেলেছে, কিন্তু কি করে? সে তো এতটা উচ্চকণ্ঠে বলেনি। চিনির অযাচিত মন আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। তৎক্ষণাৎ আশেপাশে মাথা ঘুরিয়ে দেখে নির্ণয়ের কিছুটা সামনে গিয়ে বলল, আপনার কানে কোনো ইলেকট্রনিক যন্ত্র লাগানো আছে যার সাহায্যে দূরের কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়? ভেজা চুল, কপালে কুঁচকে যাওয়া ভ্রু, সেই গভীর দৃষ্টি চিনির দিকে নিক্ষেপ করে বলল, না। কিন্তু কেন? তাহলে আমি এত দূর থেকে কি বলেছি আপনি কি করে বুঝলেন?
না মানে আপনি তো দেখেননি, অথচ বলে দিলেন। নির্ণয় রহস্যময় কপট হাসে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে বলল। লিপ রিডিং এর মাধ্যমে। নির্ণয়ের মুখ থেকে এরূপ অপ্রত্যাশিত বাক্য শুনে পরপর উত্তেজনায় উদ্গ্রীব হয়ে নির্ণয়ের অতি নিকটে এসে উদ্বিগ্ন স্বরে চিনি বলল। আপনি তো নাড়লেই বলে দিতে পারেন কে কি বলছে। নির্ণয় চিনির দিকে তাকিয়ে একরাশ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার পর মুহূর্তে হ্যাচকা টানে ল্যাপটপের স্থানে চিনির জায়গা জুড়ে দিল। শুধু ঠোঁট নড়লেই নয়, মনের ভেতর লুকিয়ে রাখা সব সুপ্ত অনুভূতির কথা বলে দিতে পারি, যা চাইলেও তুই আমার থেকে লুকিয়ে রাখতে পারবি না ফিউচার। নির্ণয়ের বিদ্যুৎ গতি হ্যাচকা টানে চিনি নিজের ব্যালেন্স সামলাতে না পেরে সম্পূর্ণভাবে নির্ণয়ের ওপর উপচে পড়ল। চিনি নিছক তুলতুলে দু হাতখানা নির্ণয়ের নগ্ন বুক জুড়ে দখল করে নিল। এত সময় চিনি বিষয়টা খেয়াল না করলেও এখন দৃষ্টিপটে নির্ণয়ের উত্তীর্ণ শরীর স্পষ্ট। রুমের বাতাসে নিঃশব্দে থমকে যায় চিনির বক্ষপিঞ্জিরা। নির্ণয়ের ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি চিনির শরীর স্পর্শ করছে। চিনির শরীর জুড়ে ছড়িয়ে দিচ্ছে অপরাধ বোধ সহ এক অজানা শীতল শিহরণের মৃদু কাঁপুনি। তবু চিনি আমতা আমতা করে আওড়ায়। আপনার শার্ট কোথায়? খুঁজে নিয়ে আয়, দেখিয়ে দিচ্ছে। নির্ণয়ের কথায় চিনিও সেই অবস্থায় চক্ষু মেলে এদিক সেদিক তাকিয়ে নির্ণয়ের শার্ট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তে নির্ণয়ের শার্ট খুঁজে পাওয়ার আহ্লাদে নড়ে চড়ে বসে উদ্বিগ্ন হলো উঠে যাওয়ার। নির্ণয়ও চিনিকে বাধা প্রদান করল না, মুক্ত পাখির মতো ছেড়ে দিল। নির্ণয় খুব ভালো করেই জানে চিনির গন্তব্য শুধু নির্ণয়ের কাছে। চিনির চঞ্চল পা যুগল দৌড়ে গিয়ে নির্ণয়ের শার্ট নিয়ে সামনে হাজির হলো। নির্ণয় নিষ্পলক তৃষ্ণার্থ চোখে চিনির দিকে তাকিয়ে আছে। নির্ণয়ের চোখে শুধু তীব্র কামনা আর তার অভ্যন্তরে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসা। নির্ণয়ের সামনে শার্ট নিয়ে হাজির হওয়ার পর মুহূর্তেই কিছু একটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আবারও ছুটে গেল সেই দিকে। এবার শুধু শার্ট নয়, অন্য হাতে টাওয়াল নিয়ে সামনে উপস্থিত হলো। চিনি হাত বাড়িয়ে টাওয়ালটা এগিয়ে দিয়ে বলল। চুল থেকে পানি পড়ে গা ভিজে যাচ্ছে, দ্রুত চুলগুলো টাওয়াল দিয়ে। চিনির কথা সম্পূর্ণ হওয়ার আগেই নির্ণয় চিনির হাত টেনে মাথায় রাখল। প্রথমে চিনি কিছুটা অপ্রস্তুত হয়ে মনের মাঝে দ্বিধাদ্বন্দ্বে ভুগে নির্ণয়ের ভাবমূর্তি বুঝতেই চিনি টাওয়াল দিয়ে নির্ণয়ের ভেজা চুল মুছে দিচ্ছে। চিনির সম্পূর্ণ চুল মুছে দেওয়ার পর কিছুটা দূরত্ব রেখে শর্ট এগিয়ে দিল। নির্ণয় চিনির হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে চিনিকে ক্রস করে 2-3 পা এগিয়ে টেবিলের ওপর থেকে মেডিসিন বক্স ওপেন করে মেডিসিন সহ গ্লাস ভর্তি পানি নিয়ে চিনির সামনে দাঁড়ালো। চিনি পূর্বের ন্যায় একই স্থানে নির্ণয়ের শর্ট হাতে দাঁড়িয়ে নির্ণয় কার্যক্রম বোঝার চেষ্টা করছে। হা কর। কি? বাংলা বুঝিস না? ফিনিশ ভাষায় বলবো? তোকে হা করতে বলেছে। শেষোক্ত কথাটা নির্ণয় কিছুটা উচ্চস্বরে বলল। নির্ণয়ের উচ্চস্বরে চিনি খানিকটা কেঁপে ওঠে। ভয়ের সঙ্গে সঙ্গে মুখ হাঁ করতে নির্ণয় মেডিসিন মুখে দিয়ে গ্লাসের পানিতে চিনি ঠোঁটে ছোঁয়ালো। সম্পূর্ণ ব্যাপারটা এতটাই দ্রুত ঘটেছে চিনি বুঝতেই পারল না কি থেকে কি হয়েছে। চিনি কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই নির্ণয় চিনির পায়ের দিকে তাকাতেই মুহূর্তেই মুখের আদল বদলে গিয়ে চেওয়ালে শক্ত হয়ে ওঠে নির্ণয় রাগান্বিত স্বরে বলল। ঠান্ডা ফ্লোরের মাঝে তোর পা খালি কেন? বাসায় তো তেমন ঠান্ডা নেই, বাইরে অনেক তোর ঠান্ডা। ছোট্ট মস্তিষ্কের যুক্তি জানার আগ্রহ আমার নেই। তোর এইটুকুনি মাথার মধ্যে বোঝার ক্ষমতাই বা কতটুকু? কথাটা বলেই চিনির পায়ের সামনে স্লিপার রাখলো। কোথা থেকে যেন সেকেন্ডের মধ্যেই চিনির হাতে ধোঁয়া ওড়ানো কফির মগ হাতে ধরিয়ে দিল। চিনি মন খারাপ করে বলল। যার যা ইচ্ছে সে তাই ভাবুক, কারণ আমি জানি আমি কেমন। চিনিকে অভিমান করতে দেখে নির্ণয় ঠোঁটের কোণে এক হাসি খেলে গেল, তবে সম্পূর্ণটাই চিনির অগোচরে। চিনি গাল ফুলিয়ে বসে বসে কফিতে চুমুক দিচ্ছে এবং নির্ণয়কে আর চোখে দেখছে। চিনি মনে মনে বলল, সবচেয়ে সুন্দর পুরুষ তো সেই যে নারীর রাগ অভিমান বুঝে, রাগের সময় 2-4টে ভালো ব্যবহার করে, কিন্তু ওনার শরীরে সৌন্দর্য ছাড়া কিছুই নেই। নির্ণয় উত্তীর্ণ শরীরে পকেটে হাত দিয়েই চিনিকে দেখতে ব্যস্ত। হৃদয়ের সর্কস্ব জুড়ে বিচরণ করতে থাকা নিষ্পাপ মনটা চিনিকে চায়। নির্ণয় মনে মনে বলে, তার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্রই চিনি, এখানে অন্য কারো কোনো স্থান নেই, না নেই। হঠাৎ চিনি নির্ণয়ের দিকে প্রশ্ন ছুড়ল। ওটা কিসের মেডিসিন ছিল? কোনটা?
আপনি না মানে আমি খেয়েছি। আপনি চিনি কি দেখে কি বলছে নিজেও জানে না। নির্ণয়কে প্রশ্ন করছে এই ব্যাপারটা ভাবতেই আত্মা কেঁপে উঠল চিনির। তাই তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারছে না। নির্ণয় চিনির কথার মানে বুঝতে পেরে বলল, এত সময় বাইরে ঠান্ডার মাঝে খালি পায়ে সকলের সঙ্গে হো হল্লা করে এসছিস, তার মেডিসিন। বাই চান্স যদি জ্বর কিংবা ঠান্ডা লেগে যায়, অ্যাটলিস্ট তোর বেখেয়ালিপনার জন্য তোর প্রতি আমি কোনো রিস্ক নিতে পারবো না। নো ওয়ে। নির্ণয় ওভার কেয়ারিং ট্রিটে চিনি খানিকটা লজ্জা পেল। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে নির্ণয় শার্ট আঁকড়ে রাখা হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার শার্ট পরে নিন। নির্ণয় চিনির দিকে নির্দেশনা অনুযায়ী শার্টটা পরে চিনির উদ্দেশ্যে বলল, শার্টে বোতাম লাগাতে আমার বিরক্তিকর ফিল হয়, কাছে এসে আমায় হেল্প কর। আমি আমি তুই ছাড়া বুঝি এখানে অন্য কেউ আছে? চিনি দুদিকে মাথা নাড়িয়ে না সূচক প্রতিধ্বনি করে। উনি কিছুটা সাহস ঝুঁকিয়ে নির্ণয়ের পরনের শার্টে হাত চাপল। আকস্মিক নির্ণয়ের সামনে যেতেই ব্ল্যাক শার্টের মাঝে ফর্সা শরীরে উত্তীর্ণ বুকে নির্ণয়ের কালো তিলকটা খানিকটা স্পষ্ট। চিনি কিছুক্ষণ সে তিলকের দিকে তাকিয়ে থেকে পুনরায় তীব্র বিব্রতবোধ মাথা নুইয়ে পড়ল। সেই সাথে শ্বাস প্রশ্বাস থেমে গিয়ে গলা শুষ্ক কাঠের ন্যায় শুকিয়ে ওঠে। বারবার আঙুল কাঁপছে এবং নিঃশ্বাস থেমে যাচ্ছিল। তাড়াতাড়ি করে নির্ণয় শার্টের বোতামগুলো লাগিয়ে উঠে দাঁড়ালো চিনি। চিনির অস্বাভাবিক অভিব্যক্তিতে নির্ণয় কপাল কুঁচকেই বলল, আমার বুকে এমন করে কি দেখছিলে? আমি মেয়ে নই, এর মানে এটা নয় আমি সবাইকে সব দেখিয়ে দেব। নির্ণয়ের মুখবচন কথায় চিনিকে লজ্জা দিতে সক্ষম। চিনি মাথা নিচু করে বলল, আমি ওইসব ভেবে দেখিনি। তাহলে কি সব ভেবে দেখিস? আপনার বুকে চিনির কথা পুরোপুরি স্পষ্ট না হওয়ায় নির্ণয় চোয়াল শক্ত করে বলল, আমার ঘুরিয়ে ফিরে কথা বলে পছন্দ না চিনি। নির্ণয়ের কথা শেষ হতেই চিনি চোখ খিঁচেই একদমে বলে ফেলল, আমি শুনেছি যার বুকে তিল থাকে তারা লয়াল আর অনেস্ট হয়। তাহলে আয়, তোর বুকে তিল আছে কিনা চেক করে। নির্ণয়ের মুখ থেকে এরূপ কথা শুনে বিস্ময়কর কণ্ঠে চিনি উচ্চ স্বরে বলে উঠল, কি? চেক না করলে বুঝবে কি করে তুই লয়াল এবং অনেস্ট কিনা? যেহেতু আমায় চেক করে দেখেছিস আমি লয়াল এবং অনেস্ট, তাহলে আমারও চেক করে দেখা উচিত তুই কতটা লয়াল এবং অনেস্ট। কথাগুলো বলে নির্ণয় নির্বিকারে চিনির দিকে তাকিয়ে আছে। চিনির লজ্জায় পুরো শরীরের সঙ্গে পা জোড়া কাঁপছে। চিনির শ্বাস আটকে আসছে, তবু যেন নড়তে পারছে না। চিনির এহেন ভাবক্ষতি দেখে সামান্য ঝুঁকে আসে নির্ণয় চিনির শরীরের দিকে। খানিক নিচু কণ্ঠে বলল, আই ট্রাই ইট। কথাটা সম্পূর্ণ করার পূর্বেই চিনি ছুটে পালালো। নির্ণয় চিনি যাওয়ার পথের দিকে তাকে বিড়বিড় করেই বলল, মানুষ প্রেমে পড়ে বারবার, আর আমি তোর মায়ে পড়েছি একবার। সে থেকে এখন অবধি তোর প্রতি নিয়ন্ত্রণহীন আসক্ত। গভীর রাত। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত গড়িয়ে মধ্যরাতে গিয়ে ঠেকল। ফিনল্যান্ডের বাইরে তখন প্রকৃতি যেন উন্মত্ত হয়ে উঠেছে। সকাল থেকেই প্রকৃতির ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। গগন বিদারী শব্দে মেঘ গর্জে উঠছে। অন্ধকারাচ্ছন্ন আকাশ, এর মাঝে তুষারপাত তো আছেই। জুলাইয়ের সঙ্গে কখন যে তালে তাল মিলিয়ে মুষলধারা বৃষ্টি শুরু হয় তা বোঝা দেয়। তবু আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছে 2-1 দিনের মধ্যে বৃষ্টির সঙ্গে বরফের ঝড় তুফানের পূর্বাভাস দেখা গেছে। সেই থেকে ফিনল্যান্ডের আকাশ কেমন যেন গুমট বেঁধে আছে। দ্য গ্রেস অফ হেভেনে নিস্তব্ধতায় নিঝুম ডাকছে। সম্পূর্ণ অন্ধকারে ঘুমের দেশে তলিয়ে আছে দ্য গ্রেস অফ হেভেন। সকলে যে যার মতো ঘুমে আসন্নবর্তী হয়ে তলিয়ে আছে ঘুমের রাজ্যে। অন্ধকারে তুমুল বাতাসে এলোমেলো হয়ে উঠছে সফেদ পর্দা। জানালার ফাঁক গুলে ছিঁড়ে আসা বাতাসের ঝাপটায় পর্দা বারবার ছিটকে দুলে উঠছে অন্ধকার কক্ষের ভারসাম্য। তবে এই স্তব্ধতার মাঝে সিঁড়ি দিয়ে নেমে আসা একজোড়া বুট পরিহিত পাজগুলের ঠক ঠক শব্দে নেমে আসছে। সে বলিষ্ঠ দেহের মানব আর অন্য কেউ নয়, স্বয়ং নির্ণয় সিনহাত চৌধুরী। তির্যক আলোয় স্পষ্ট হতেই থার্মাল ওয়েস্ট লেয়ার, ইনসুলেটেড জ্যাকেট, পরনে ওয়াটারপ্রুফ রাইডিং প্যান্ট,
হিটেড ক্রিপস এবং বালাক্লাভা সম্মিলিতভাবে তীব্র ঠান্ডা থেকে বাইক রাইডিং সুরক্ষায় উপরন্তু গ্লাভস পরিপাটি হয়ে বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে রুক্ষ স্বভাবের বেপরোয়া ব্যক্তিটি বাইক রাইডিংয়ের জন্যই বের হচ্ছে। নির্ণয় ধীর গতিতে সিঁড়ি ডিঙিয়ে নিচে পৌঁছাতে আকস্মিক উদ্বিগ্ন মেইলি কণ্ঠস্বর ভেসে এলো। হঠাৎ সিঁড়ির ওপর থেকে হালকা ধ্বনি শব্দ কানে আসতেই নির্ণয়ের পা যুগল থেমে যায়। নিমেষেই নির্ণয়ের ভ্রু কুঁচকে যাওয়ার পর মুহূর্তেই ঠোঁটের কোণে রহস্যজনক ক্রূর হাসি প্রকাশিত হলো। এত রাতে কোথায় যাচ্ছেন নির্ণয় ভাই? ইউ আর অলওয়েজ লেট ফিউচার। নির্ণয়ের কথা শুনে মনে হলো নির্ণয় ঠিক জানতো চিনি নির্ণয়ের কাছে আসবেই। নির্ণয়ের এইরূপ কথায় চিনি আর উপরে দাঁড়িয়ে সময় ব্যয় না করে দ্রুত সিঁড়ি পেরিয়ে নির্ণয়ের সামনে উপস্থিত হলো। নির্ণয় পূর্বের ন্যায় এক চিলতে হাসি নিয়েই দাঁড়িয়ে। চিনি উপস্থিত হতেই মুহূর্তেই মুখশ্রীটা সতেজ করে ভ্রু নাচিয়ে বলে, কি চাই? আপনি কার জন্য অপেক্ষা করছিলেন? অবভিয়াসলি তোর জন্য। তুই ছাড়া আমার লাইফে অপেক্ষা করানোর মতো কোনো অবসেশন নির্ণয় সিনহা চৌধুরীর জন্য তৈরি হয়নি জান। মুহূর্তেই চিনির ফ্যাকাশে মুখভঙ্গিমা উবেগে রক্তিম লজ্জারা ঘিরে ধরেছে। মনের মাঝে কিছু সংকোচ নিয়ে জড়ো হয়ে নির্ণয়ের সামনে দাঁড়িয়ে আছে। চিনির কাজকর্ম অভিব্যক্তি সবকিছুই নির্ণয়ের সূক্ষ্ম নজরে ধরা দিচ্ছে। সেই সাথে তার চোখে ঝিলিক দিয়ে ওঠে এক অপার রহস্য। নির্ণয় চিনির দিকে ঝুঁকে হাসকি স্বরেই বলে, জাস্ট 5 মিনিটস রেডি হওয়ার জন্য। কথাটা বলেই চিনির হাতে একটি শপিং ব্যাগ ধরিয়ে দেয়। চিনি শপিং ব্যাগটি হাতে পেতেই উদ্গ্রীব হয়ে ওপেন করে দেখল ফিমেল রাইডিং ওয়েস্টার ক্যারি করা ড্রেস। চিনি ড্রেসটিতে চোখ বুলিয়ে বাচ্চা সুলভ মুখেই বলে উঠল, এত রাতে এই ড্রেস দিয়ে আমি কি করব? যার জন্য এত রাত অব্দি জেগে আছিস তার জন্য পড়বে। নির্ণয়ের কথা সম্পূর্ণ হতেই চিনি ইতস্ততভাবে বলল, আমি আপনার জন্য জেগেছিলাম না, আমার তো ঘুম আসছিল না তাই। আমি কখন বললাম তুই আমার জন্য জেগে আছিস? চিনি সম্পূর্ণ কথা শেষ না হতেই নির্ণয়ের যুক্তিস্বরূপ কথা শুনে চিনি চুপসে গেল। ধরা পড়া চোরের মতো দৃষ্টি লুকানোর হাজার চেষ্টা প্রয়াস করছে। নির্ণয় দ্বিতীয়বারের মতো আবারও চিনির নিকট ঝুঁকে গ্রীপাটা নিচু করে ফিসফিসিয়ে আওড়ায়, আমার এক রাতের অনুপস্থিতিতে যদি তোর চোখের ঘুম হারিয়ে যায় তাহলে সমস্ত রাতের নির্ঘুম প্রহর কি করে কাটবে তোর? নির্ণয়ের কথায় চিনি অপ্রত্যাশিত সকল নাজুক আবেগ অনুভূতিকে গিলে ফেলবে। তবুও যেন কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। পা দুটো কাঁপছে, মনের মাঝে অযাচিত কিছু একটা গুপ্ত গহীনের অন্তরালে চলছে। কারণ নির্ণয় ভুল কিছু বলেনি। সত্যিই চিনি নির্ঘুম প্রহর কাটছে নির্ণয়ের অনুপস্থিতিতে। সেই যে লজ্জায় সমস্ত অঙ্গে জেঁকে বসেছিল, কোনো মতে নির্ণয়ের হাত থেকে পালিয়ে বেঁচে নুসরতের কক্ষে ঠাঁই নিয়েছে। সেই অবধি নুসরতের রুম থেকে বের হওয়ার পদার্পণ করেনি। নির্ণয়ও আগ বাড়িয়ে জোর জবরদস্তি করে নিয়ে আসার প্রচেষ্টা চালায়নি। রোজ রোজ নির্ণয় সজ্জিত কক্ষে থাকতে থাকতে আজ নুসরতের সঙ্গে ঘুমাতে পারছিল না চিনি। চোখ জোরে ঘুম না আসায় ছটফট করতে করতেই খানিকটা অস্থিরতায় ভোগে। অস্থিরতা নিয়ে চোখ মেলতেই দেখে পাশে নুসরত গভীর ঘুমে আচ্ছন্ন। নিঃশ্বাসের মৃদু শব্দ স্পষ্ট শোনা যায়। তবু অষ্টাদশী নির্ঘুম রাত কাটছে অচেতন অনুভূতির করদুয়ারে। বাতাসে শো শো শব্দ জানালার ফাঁক বেয়ে থমথমে কক্ষের ভেতর ঢুকে পড়েছে। চিনি চোখ খুলেই খানিকটা চমকে ওঠার ন্যায় বসে পড়ে। প্রথমে চিনি এটা ভেবে ব্যস্ত হতে লাগলো নির্ণয়ের মতো নিষ্ঠুরতম ব্যক্তির কক্ষের মায়ায় পড়েছে। তাই তো এক রুম থেকে আরেক রুমে পদার্পণ করাই নিছক ঘুম না আসার টালবাহানা করছে। তবু বুকের মধ্যে অদ্ভুত একটা অস্থিরতা থেকেই যায়। সময়ের সঙ্গেই সময় চলন্ত পথে অগ্রসর হচ্ছে। চিনি নিজেকে আর আটকে রাখতে পারল না। চিনি ঘড়িতে একবার সময়টা দেখে নিল। মধ্যরাতের প্রহর চলছে। কোমর সমান এলোমেলো চুলগুলো দুহাতে ঠেলে পেছনে ছড়িয়ে দিয়ে তৎক্ষণাৎ ছুটে গেল নির্ণয় সেই অন্ধ গলি দিশা পথে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্ণয় রুমে প্রবেশ করতেই দেখতে পেল পুরো রুম ফাঁকা। মুহূর্তেই চিনির বুকের ভেতর অজানা এক অস্থিরতা স্পষ্ট দেখা দিল। মনের মাঝে অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য ঝড় তুলেছে। ঠিক সেই মুহূর্তে চিনি উপলব্ধি করল চিনি সেই নিষ্ঠুর বেপরোয়া রুক্ষ বদমেজাজি ঘাড় তারা ব্যক্তির রুমের নয়, বরং সেই নিষ্ঠুরতম ব্যক্তির মায়ায় পড়েছে। নির্ণয়ের জন্য এক অদ্ভুত টান তাকে গ্রাস করে নিচ্ছে। বুক ফেটে এক হাহাকার ভেসে আসছে। মুহূর্তেই তর্জনী কামড়ে ধরায় নিজের অশ্রুময় জলকন্যা আটকানোর প্রয়াস করে।
তবুও একটা অলক্ষ্য অব্যক্ত টান চাপা উদ্বেগের ওপর নির্ভর করে তৎক্ষণাৎ ছুটতে ছুটতে হলরুমে নির্ণয় দেখা মেলে। নির্ণয় চিনিকে নিশ্চুপ দেখে সোজা হয়ে দাঁড়িয়েই বলল, হোয়াট এভার, না যেতে চাইলে আমি চলে যাচ্ছি। এরপর আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পেছনে ঘুরে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মুহূর্তেই এক অনুচ্চারিত টান অনুভব করে চিনি। এই রাত, এই অনির্বাচনীয় মুহূর্ত সব কিছুই যেন চিনির মনে অজান্তেই কিছু অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলেছে। এই মাঝরাতে বাইক রাইডিং গেলে মানে যদি কোনো অঘটন ঘটে তখন? স্টপ মেকিং এক্সকিউজ। অঘটন ঘটলে আমার ঘটবে, তাতে তোর কি? তুই নিশ্চিন্তে ঘুমাতে পারিস। আমার ঘুম আসছে না। চিনি, ইউর ওয়েস্টিং টাইম অ্যাগেন। এত রাতে তোর ঘুম আসা যাওয়া নিয়ে আমার ব্যাখ্যা জানার ইচ্ছে নেই। কথাটা বলেই সামনের দিকে অগ্রসর হতেই পেছন থেকে নির্ণয়ের হাত চেপে ধরল চিনি। থমকে গেল নির্ণয়ের পা। ভ্রুকুচকে নির্ণয় চিনির দিকে তাকাতেই চিনি হাতের বাঁধন আলগা করেই বলল, না মানে আমি যাব। কোথায়? নির্ণয় ভ্রু নাচিয়ে ভাবসাব নিয়ে প্রশ্ন করে। নির্ণয়ের প্রশ্নে চিনি ইতস্তত বিক্ষিপ্ত স্বরে বলল, আপনি যেখানে যেভাবে নিয়ে যাবেন সেখানেই আমি কোনো প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় যেতে রাজি। চিনি চোখ খিচে একদমে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে অন্তরালের গহীনের মাঝে সুপ্ত অনুভূতি প্রকাশ। চিনির এইরূপ প্রত্যুত্তর শুনে নির্ণয়ের ঠোঁটে ফুটে উঠল এক চোখ ধাঁধানো গভীর হাসি রেখা। চিনি নির্ণয়ের প্রত্যুত্তরে অপেক্ষা না করে দ্রুত ড্রেস চেঞ্জ করতে চলে গেল।